তো দেখো এখানে তোমাদের একের দাগে কি বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন আছে, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝে ভূভাগ ও উপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি হয় তা হলো মহাদেশীয় মালভূমি, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, লাভা মালভূমি। রাইট আনসার তোমরা দেখতে পাচ্ছ অপশান খ অর্থাৎ স্তূপ পর্বত, অন্য কালি দিয়ে দেখানো হয়েছে। কেমন? পরের কোশ্চেনটা দেখো, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা, দোয়াব, মোহনা, ধারণ অববাহিকা। তো এখানে রাইট আনসার অপশান খ অর্থাৎ দোয়াব। নেক্সট কোশ্চেন, একটি পাললিক শিলার উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল, চুনাপাথর। রাইট আনসার অপশান ঘ চুনাপাথর। নেক্সট কোশ্চেন এখানে 4 নম্বরে কি বলেছে, ঠিক জোটটি নির্বাচন করো। ক দক্ষিণ আফ্রিকার উষ্ণ জলবায়ু, এটা উষ্ণ জলবায়ু হবে। কেমন? আর খ চীন দেশীয় জলবায়ু, খেজুর গাছ। গ জামবেসি নদী, ভিক্টোরিয়া জলপ্রপাত। তো এখানে গ অপশান হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে। এরপরে দুইয়ের দাগে দেখো বলেছে একটি বা দুটি বাক্যে বা শব্দে উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম চেয়েছে। উত্তরটা দেখো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। নেক্সট কোশ্চেন, নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদী শক্তি বৃদ্ধি পায়? উত্তর হবে নদীর উচ্চ প্রবাহে। পরের কোশ্চেনটা, কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে? উত্তরটা হবে দোআঁশ মাটি। কেমন? পরের কোশ্চেন এখানে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে তৃণভূমি সেটা কি নামে পরিচিত? উত্তরটা হবে ভেল্ট। এরপর 3-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকছে। ফার্স্ট কোশ্চেন, নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত লেখো। তো বদ্বীপ গড়ে ওঠার শর্তগুলি হলো, ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে পলির পরিমাণ। নদীর নিম্ন গতিতে বয়ে আনা পলি, বালি ও কাঁকড়ের পরিমাণ বেশি হলে তবেই নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে। এখানে দেখো এই যে পরিমাণ কথাটা তোমাদের এই লাইনের নিচে নেমে এসেছে, তোমরা কাঁকড়ের পরেই তোমরা পরিমাণ বেশি এখানে উপরে লিখতে থাকবে। ঠিক আছে। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখো, স্রোত, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। সুতরাং মোহনার সন্নিকটে নদী ও সমুদ্রের বেগ কম থাকলে তবেই বদ্বীপ গড়ে ওঠে। ঠিক আছে। এরপরে 2 নম্বর যেটা দেখো, 3-এর 2 নম্বর প্রশ্ন, জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। এই বক্তব্যটা যথার্থ কিনা আমাদের বিচার করতে হবে। উত্তরটা দেখো, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব। তো জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। তাহলে এটা বলেছিল যে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম একটা প্রধান নিয়ন্ত্রক, সেই বক্তব্যটা আমাদের বলতে হবে। যেহেতু এটা তোমাদের 2 নাম্বার, তো এতটুকু উত্তরে লিখলেই কিন্তু হয়ে যাবে। এর পরের কোশ্চেন দেখো, 4 থেকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে যে কোশ্চেনটা আছে এটার উত্তরের জন্য 3 নাম্বার থাকবে। সাহারা জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? উত্তরটা দেখো, সাহারার জলবায়ু সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার উপর গভীর প্রভাব বিস্তার করে। যেমন 1 নম্বর, এখানে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য অত্যন্ত বেশি হয় সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারে। পরের পয়েন্টটা, এখানকার মরুদ্যান সামান্য জলের যোগানে ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি চাষ হয়। পরের পয়েন্ট, এখানকার যাযাবর মানুষেরা উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়, পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। পরের পয়েন্ট, অত্যাধিক গরমের কারণে এখানকার খনিজ সম্পদ যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, আকরিক লোহা আরোহণ করা খুবই কষ্টসাধ্য। ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নটা আছে তার উত্তর দিলে তোমরা 5 নাম্বার পাবে। কি আছে প্রশ্নটা, ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করতে বলেছে। তো প্রথমেই থাকছে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান পাতগুলি ভূগর্ভের তাপ ও চাপের ফলে সৃষ্ট পরিচলন স্রোতের দ্বারা গতিশীল হয়ে পড়ে। ঠিক আছে। তারপরে যেটা লিখবে, যখন দুটি চলমান পাত পরস্পরের কাছে আসে তখন উভয় পাতের মধ্যবর্তী অংশে সঞ্চিত পলিতে ভীষণ চাপের সৃষ্টি হয় এবং ওই পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। তাহলে
তাহলে তোমরা এটা লিখে দেবে। এই যেটা দেখতে পাচ্ছ জেনে রাখার বিষয়, এটা তোমরা কিন্তু লিখবে না। তো এটা লেখার পর দেখো উদাহরণ দেবে। উদাহরণটা কি? হিমালয় পর্বত পরস্পরের অভিমুখী ভারতীয় পাত যেটা মহাদেশীয় পাত ও ইউরেশীয় পাতের যেটা মহাদেশীয় পাত মধ্যবর্তী টেথিস নামক অগভীর সাগরে সঞ্চিত পলি প্রচণ্ড পার্শ্ব চাপে ভাঁজ প্রাপ্ত হয়ে সৃষ্ট হয়েছে। যদি মনে হয় তোমরা চিত্রটা দিতে পারো, ঠিক আছে। এরপরে যেটা দেখো, পরেরটা কি ছিল তোমাদের? তো দেখো পরের পার্টটা কি বলেছিল এখানে? আগ্নেয় পর্বত। কেমন? তাহলে ভঙ্গিল পর্বতের উত্তর কমপ্লিট। এবার আগ্নেয় পর্বতটা দেখো। আগ্নেয় পর্বত এখানে দেখতে পাচ্ছ যে আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া প্রবল ভূ আলোড়নে সৃষ্ট পাতের চলাচলের এর দ্বারা ভূগর্ভে উত্তপ্ত তরল ও গ্যাসীয় বাষ্পযুক্ত ম্যাগমার মধ্যে ভারসাম্য নষ্ট হয়। এর ফলে ভূগর্ভের এই ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটলের মধ্য দিয়ে ধীর গতিতে বা বিস্ফোরণের মাধ্যমে ছাই, ভস্ম, লাভা ও ছোট ছোট পাথরের টুকরো প্রভৃতি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারদিকে জমা হয়ে শঙ্কুর মতো আগ্নেয় পর্বত সৃষ্টি করে। আর এভাবেই আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। ঠিক আছে, তো এটা লেখার পর তোমরা চিত্রটা দেবে। চিত্রটা যদি পারো তাহলে চিত্রটা অঙ্কন করে দেবে এবং তারপর যেটা করবে তোমরা উদাহরণ দেবে। ঠিক আছে, উদাহরণ কি আছে? ভারতের আন্দামানের কাছে ব্যারেন ও নারকোন্ডাম, জাপানের ফুজিয়ামা প্রভৃতি হলো আগ্নেয় পর্বত। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। দেখো এখানে একের দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, দেখো সূর্যের উত্তরায়ণের সময়কাল। এখানে ক খ গ ঘ যে অপশন আছে এদের মধ্যে সঠিক উত্তরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। পরের প্রশ্ন, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুচাপ বেশি হয়, বায়ুচাপের পার্থক্য বেশি হয়। অপশান খ রাইট আনসার। এর পরের প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে উন্নতির অন্যতম প্রধান কারণটা কি? তো এখানে দেখো বলেছে খনিজ শক্তি সম্পদের সহজলভ্যতা, স্বল্প জনঘনত্ব, উন্নত প্রযুক্তি, দক্ষ শ্রম। এখানে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি হয় তার উদাহরণ সাতপুরা, ভোজ, কিলিমাঞ্জারো, হিমালয়। সঠিক উত্তর হিমালয়। পরের প্রশ্ন দেখো, বলেছে ঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক যে জোটটি হবে সেটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়। এবং দেখো তারপরেরটা কি বলেছে, পরেরটা আছে তোমাদের আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক যে রেখা সেটা হচ্ছে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, মূলমধ্যরেখা, বিষুবরেখা। সঠিক উত্তর অপশান ঘ অর্থাৎ বিষুবরেখা। পরে 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় ছোটনাগপুর, মালব, পামির, লাদাখ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ পামির মালভূমি। এর পরের প্রশ্ন তোমাদের কি বলেছে, যে নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণটা কি আমাদের জানতে চেয়েছে। ভূমির ঢাল কম থাকা, উপনদীর সংখ্যা বেশি থাকা, আর নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে সেটা হচ্ছে চুনাপাথর, কাদাপাথর, ব্যাসল্ট, মার্বেল। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি মার্বেল। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো তোমাদের এখানে কি বলেছে, 2-এর দাগে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ থাকে, তো কমতে থাকে। এই শূন্যস্থানে তোমরা বসাবে কমতে। এবং পরের প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। তাহলে এই শূন্যস্থানটাতে তোমরা লিখে দেবে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ড্যাশ। ঠিক আছে, উত্তর হবে ইনিসি। তাহলে তোমাদের 2-এর দাগে 3টি শূন্যস্থান ছিল যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এবার 3-এর দাগে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লিখতে হবে। এখানেও তোমাদের 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এটা ঠিক অর্থাৎ সত্য, তাই ঠিক লেখা হচ্ছে। পরেরটা, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। এটা সত্য, তাই ঠিক। পরের প্রশ্ন, জুলাই মাসে
উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এটা অসত্য, তাই ভুল লেখা হচ্ছে। পরে তোমাদের 4-এর দাগে এখানে স্তম্ভ মেলাতে বলেছে। ক স্তম্ভে আছে ফুজিয়ামা, গ্রানাইট, মিয়েন্ডার। খ স্তম্ভে তোমাদের কোনগুলো মিলবে সেটা দেখে নাও। ক স্তম্ভে যেটা ফুজিয়ামা বলেছে তো সেটা থেকে হবে আগ্নেয় পর্বত, গ্রানাইট থেকে হবে আগ্নেয় শিলা এবং মিয়েন্ডার থেকে হবে নদীর মধ্য প্রবাহ। তোমরা দেখতে পাচ্ছ এমনিতেও পাশে তোমাদের কিন্তু দাগ নাম্বারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এর পরের দাগ দেখো, তোমাদের 5-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন? 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়। 21শে জুন পৃথিবীর নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট রেখা, যেটা 23 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, এবং এই দিনই উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় আর দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে ছোট হয়। সুমেরুবৃত্ত 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরুবৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। তাই 21শে জুলাই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য চেয়েছে। তো অক্ষরেখার বৈশিষ্ট্য দেখো, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। আচ্ছা, দ্রাঘিমার বৈশিষ্ট্য দেখো, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে, ঠিক আছে। তাহলে একটি করে বৈশিষ্ট্য চেয়েছিল, যদিও এখানে দুটো করে দেওয়া হয়েছে, তোমরা দুটো করেই দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? তাহলে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে জলবায়ুকে প্রভাবিত করে আমাদের দেশের? উত্তরটা দেখো, ভারতের সমগ্র উত্তরভাগ জুড়ে বিস্তৃত থাকা হিমালয় পর্বতশ্রেণী ভারতের জলবায়ুর উপর অসাধারণ প্রভাব রয়েছে। যেমন 1 নম্বর, উত্তরে তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করা। হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করে। হিমালয় পর্বত না থাকলে ভারতেও রাশিয়া ও চীনের মতো তীব্র শীতের প্রাবল্য দেখা যেত। 2 নম্বর, বৃষ্টিপাতের সাহায্য করা। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধা পেয়ে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং মৌসুমী বায়ু প্রভাবের দ্বারা ঘটিত বৃষ্টিপাত হিমালয় পর্বতের অসাধারণ ভূমিকা রয়েছে। এবার পরের প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। পার্থক্যটা দেখো, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি সমভূমির পার্থক্য। প্রথমটা থাকছে ভূমির ঢাল। তো মালভূমির মাধ্যমে মধ্যম ঢাল বিশিষ্ট তরঙ্গায়িত, কিন্তু অপরদিকে সমভূমির উপর সমতল ও সামান্য ঢেউ খেলানো হয়। এবার উচ্চতার উপর যে পার্থক্যটা দেখো, মালভূমির উচ্চতা 300 থেকে 600 মিটার, কিন্তু অপরদিকে সমভূমির উচ্চতা 300 মিটারের কম, ঠিক আছে। এরপরে তোমাদের 6-এর দাগে দেখো, 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য, এটা উষ্ণতার হবে, উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতা বেশি, তাই উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। আর বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুরূপ সংখ্যাও কমে যায়, অর্থাৎ বায়ুর চাপও কমে যায়, তাই উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। আবার মেরু অঞ্চলে সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেওয়ার বায়ুর উষ্ণতাও খুবই কম, তাই বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। পরের প্রশ্ন, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো আর প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য। তাহলে দেখো, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা 1 নম্বর হচ্ছে বেলে মাটি। সঙ্গে এর বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, এই মাটির দানাগুলি বেশ বড়, বেলে মাটিতে বালির ভাগ বেশি হয়, জল ধরে রাখতে পারে না। গাঙ্গেয় উপত্যকা পশ্চিমাংশে বেলে মাটি দেখা যায়, এই মাটিতে তরমুজ, ফুটি, সুপারি প্রভৃতি ফসল চাষ হয়। 2 নম্বর যেটা হচ্ছে এঁটেল মাটি, এই মাটির দানার আকার তুলনায় সব থেকে ছোট আর কাদার ভাগ বেশি থাকায় এঁটেল মাটি জল ধরে রাখতে পারে। গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপ অঞ্চলে এই নিম্ন উপত্যকায় দেখতে পাওয়া যায়। এই মাটিতে ধান, পাট, তৈলবীজ খুব ভালো চাষ হয়। এবং
এবং ৩ নম্বর যেটা থাকছে দেখো দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান পরিমাণে থাকে। ভারতের পাঞ্জাব, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের যেসব পলিমাটি অঞ্চলগুলি রয়েছে সব জায়গাতে দোআঁশ মাটি দেখতে পাওয়া যায়। আর এই মাটিতে ধান, গম, যব, নানা রকম শাকসবজি, চা, কফি, বিভিন্ন ফসলও প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। তো দেখো একসঙ্গে তোমাদের শ্রেণীবিভাগ এবং সেই সঙ্গে কিন্তু বৈশিষ্ট্য আলোচনা করা হয়ে গেল। এবার দেখো ৩ নম্বরে বলেছে নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? উত্তর দেখো নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো নিম্নলিখিত। নীল নদের মধ্যে নিম্ন প্রবাহ ও পথ উষ্ণ শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীল নদের প্রবাহ পথে একসময় প্রায়শই বন্যা হতো। আর বছরের অন্যান্য সময় জলের অভাবে নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না। বছরের একটা সময়ে বন্যা এবং অন্য সময়ে খরা, এই অবস্থার প্রতিকারের জন্য মিশরের নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণ বা তৈরি করা হয়। আর নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরের বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এরপরে দেখো তোমাদের ৭ এর দাগে তোমাদের এখানে যে প্রথম প্রশ্নটা বলেছে এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। উত্তরটা দেখো এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলের সারা বছরের সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে সারা বছরই গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া প্রতিদিনই বিকালে পরিচলন বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি। উষ্ণতা বেশি ও বেশি বৃষ্টিপাতের জন্য নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ উদ্ভিদের ঘন বনভূমি দেখা যায়। শীতকালেও এই উদ্ভিদের পাতা ঝরে না। এই বৃষ্টি অরণ্যের গাছগুলি হলো মেহগনি, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা, তারপর রোজউড, আয়রন ইত্যাদি। এরপরে দেখো এশিয়ার উষ্ণ মরু অঞ্চলে সারা বছর উষ্ণতা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় এবং বৃষ্টিপাতের পরিমাণও খুব কম, তাই এই অঞ্চলে মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। আর বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছগুলি কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রচ্ছেদন প্রক্রিয়া গাছের জল বেরিয়ে না যায় এবং গাছগুলির শিকড় অনেক দূর পর্যন্ত কিন্তু ছড়ানো থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের ৭-এর ১ নম্বর প্রশ্ন কমপ্লিট। ২ নম্বর প্রশ্ন দেখো ৭-এর দাগে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা প্রভাবিত হয় তা ব্যাখ্যা করো। তাহলে প্রথমটা দেখো নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, যেটা ২৭ ডিগ্রি সেলসিয়াস, এবং বৃষ্টিপাতের পরিমাণ যেটা 200 থেকে 50 সেমি। আর সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলে প্রধান গাছ। পাতা ঝরানো ওর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। তারপর দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ আফ্রিকার একেবারে উত্তর পশ্চিমে ডরিন বা পলিমাল ধানবিন বা ধানবীয়, যেটা দেড় যায়। আচ্ছা, এখানে কোনো কারণে এটা হয়তো অন্য কোথাও থেকে লাইনটা এসেছে, যাই হোক একটু তোমরা বুঝে নিও। এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। আর গরমকালে বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কক এছাড়া এই গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায় এবং কমলালেবু, আঙুর এইসব ফলের বাগানও খুব চোখে পড়ে। ঠিক আছে, আচ্ছা তোমরা তাহলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদের এই অংশটাকে তোমরা একটু বাদ দিয়ে দিও, এই অঞ্চল থেকে লিখতে থেকো। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের ৭-এর ৩ নম্বর প্রশ্ন বলেছে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, এই বক্তব্যটি যথার্থ কিনা তা বিচার করতে হবে। উত্তরটা দেখো মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ বা ক্রিয়াকলাপ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে বা নেতিবাচক প্রভাব ফেলছে। যেমন ১ নম্বর কৃষি ব্যবস্থার প্রসারের ফলে কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক এবং কীটনাশক মিশ্রিত জল নদীতে এসে পড়লে নদীর জলকে বিষাক্ত করে এবং নদীর বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। এছাড়া সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এবার পরের পয়েন্ট শিল্পায়নের ফলে নদীর তীরে অবস্থিত বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বর্জ্য পদার্থ তথা বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত করে তুলেছে। ৩ নম্বর বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদী পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। ৪ নম্বর নগরায়নের ফলে বিভিন্ন নগরে বসতি থেকে যে আবর্জনা
বা প্রণালীর জল নদীতে মিশে নদীর জলকে বিষাক্ত করছে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা প্রত্যেকে সুন্দর করে খাতায় তৈরি করে নিও এবং সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। তাছাড়া তোমরা এখন এন্ড স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ওখানে জাস্ট একটা ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে?